যে তরুণীর গোড়ালি খুব লাল আর মসৃণ, তার সঙ্গে বিয়ে হবে রাজার, প্রচারিত হয়েছিল রাজপথে ও গ্রামে গ্রামে। পিতা নিজের রক্ত দিয়ে মুছে দিয়েছিলেন মেয়ের গোড়ালি। মুখ ঢাকা মেয়েরা বসেছিল সারি সারি গোড়ালি দেখিয়ে। রাজা এলেন, ধুলো মাখা ঘাস লেগে থাকা এক মেয়েকে নিলেন ঘোড়ার পিঠে তুলে। সবাই সোজা হয়ে উঠে দাঁড়ালো, মানে গোলাপি গোড়ালির মেয়েরা। কি হলো এটা? রাজা কৃষকের মেয়েকে নিলেন ঘোড়ার পিঠে। ছি ছি! যদিও গল্প, তাও রূপকথার। তবু মনে হয় আমাদের ছেলেরাও একদিন তুলে নিয়ে যাবে সব ফাটা গোড়ালির মেয়েদের। আচ্ছন্ন শীতে সে মেয়েরা বিবাহ তুলে দেবে ছেলেদের হাতে। এতক্ষণ যে কবিতাটি পাঠ করছিলাম, আজকে আমরা অঙ্গনার অঙ্গনেতে যে নারী ব্যক্তিত্বকে নিয়ে কিছুটা সময় আপনাদেরকে সাথে নিয়ে বিচরণ করব, তিনি আর কেউ নন, তিনি একাধারে কবি, লেখিকা, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আবার অন্যদিকে শিক্ষকতার জগতেও নিজেকে যুক্ত করে রেখেছেন। তিনি আমাদের সকলের প্রিয় চিরশ্রী দেবনাথ। আসুন আলাপ করিয়ে দিই তার সাথে। নমস্কার চিরশ্রী, স্বাগত আপনাকে। কবিতাটি পড়ছিলাম আর সত্যি কথা বলতে কি গায়ে শিহরণ দিচ্ছিল। একটা হয়তো বিষয়টা খুবই সাধারণ, কিন্তু তাকে নিয়ে যে অসাধারণ আপনার অভিব্যক্তি ছিল, ভীষণ ভালো লেগেছে। তো প্রথমে যে প্রশ্নটিতে যাব সেটি হচ্ছে, আমরা প্রথমে কবিতাতেই থাকতে চাই। আপনার তো বেশ অনেকগুলো দিক রয়েছে, অনেক গুণে গুণান্বিতা। তো কবিতা দিয়ে, যেহেতু কবিতা আমারও ভালো লাগার একটি বিষয়, তাই কবিতাতে থাকবো। যে কবিতার সাথে চিরশ্রী দেবনাথের সম্পর্ক কিভাবে শুরু হলো? কবিতা তো আমরা খুব ছোটবেলা থেকেই পড়তে শুরু করি, তো প্রথম কবিতা লিখবো এ কথাটা কখনো মনে হয়নি। তারপর কলেজে যা হয়, কলেজ ম্যাগাজিন বেরোয়, সেখানে যারা একটু একটু লিখতে পারে তারাই লেখালেখি করে। তো সেই সব কলেজ ম্যাগাজিনে দুর্বল কবিতা লিখতাম। তো কবিতা যে এতভাবে এতগুলো আমার বই বেরিয়ে যাবে বা এভাবে লেখালেখি শুরু করব, সেটা তখন আমার মাথাতেই ছিল না বা কল্পনাও করি না। তারপর বিয়ের বহু বছর পর আমার মেয়ের জন্ম টন্ম হয়ে গেছে। তারপর ফেসবুকে এলাম। ফেসবুকে এসে দেখলাম সেখানে অনেক মানুষই কবিতা লিখছেন। আধুনিক কবিতা যেটা, সেটা অন্যভাবে আমার কাছে ধরা দিল। মানে রবীন্দ্রনাথ, জীবনানন্দ বা সুকান্ত, সুনীল গঙ্গোপাধ্যায়ের পরবর্তী যে কবিতার স্তরগুলি, সেই স্তরের সঙ্গে আমার পরিচয় ঘটলো এবং কেন যেন আমার মনেও নাড়া দিতে লাগলো। তখন আবার অনেক সেই সঙ্গে আবার কিছু নেগেটিভ কথাবার্তাও ছিল, যে কবিতা লিখে কি হয়, লিখে কোনো ভালো কি আর হবে কবিতা লিখে। তখন একটা প্রবন্ধ হঠাৎ পড়েছিলাম যে আমরা কবিতা লিখব কারণ পৃথিবীর অর্ধেক মানুষ কবিতা লেখে না বা অর্ধেকের বেশিও লেখে না। তাই এই পৃথিবীকে জারিত রাখতে গেলে কবিতার খুব প্রয়োজন। কবিতা মানব মনের অর্গল খুলে দেয়, মানুষকে কুসংস্কার থেকে পেছনে নিয়ে আসে, মানুষ আলোর মুখ দেখে। সেই কবিতা একই সঙ্গে প্রতিবাদের, প্রেমের, ভালোবাসার সবকিছুর ভাষা। তো সেইভাবে কেমন করে যেন কবিতাকে ভালোবেসে ফেললাম এবং একটা উচ্ছ্বসিত স্রোতের মতোই আমি কবিতা লিখতে শুরু করলাম। সেগুলি কি হয়েছে সেটা হয়তো ভবিষ্যতে বলে দেবে। তবে এটুকু বলতে পারি, কবিতা লিখে আমি অপরিসীম আনন্দ পাই। আমার সমস্ত শূন্যতা, মন খারাপ আমাকে ভুলিয়ে দেয় কবিতা। বাহ, মানে বলতে গেলে যে বেঁচে থাকার একটা বিশাল হাতিয়ার এই মুহূর্তে আপনার কবিতা। অবশ্যই। চিরশ্রী, আপনার বিভিন্ন লেখাগুলো আমি দেখছিলাম, তো সেই লেখাগুলো থেকে আমি দেখেছি যে নারীদের নিয়ে বহু লেখা আপনার রয়েছে। তো এই যে একটা সময় ছিল যখন নারীদের নিয়ে বিভিন্ন লেখালেখি, বিভিন্ন কবিতা লেখা হতো, বর্তমানেও সেরকমভাবে লেখালেখি হয়তো হচ্ছে। তো এই যে অতীতকালের যে লেখা এবং বর্তমানে নারীদের নিয়ে যে লেখা, সেই বিষয়টি নিয়ে আপনার অভিমত একটু জানতে চাইব। কবিতার ক্ষেত্রে এক সময় নারীবাদ নিয়ে খুব উচ্চকিত কবিতা লেখা হয়েছে। অবশ্যই সময়ের সঙ্গে সেগুলি নিশ্চয়ই
সময়কে তুলে ধরার জন্যই আমাদের কবিরা সেসব লিখেছেন। বিশেষ করে নারী কবি যারা, যদিও নারী কবি কথাটি তো আমার আপত্তি রয়েছে, কবি মাত্রই তো সে শুধু কবি, তবু ওনারা লিখেছেন সে সময় মেয়েদের আরো অবস্থা আরো করুণ ছিল। এখন তো মেয়েদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আবার একদিক দিয়ে দেখতে গেলে অত্যাচারের কিন্তু শেষ হয়নি মেয়েদের উপরে, কিন্তু তার জন্য শুধুমাত্র পুরুষদের বিরোধী কবিতা লেখাকে আমি মোটেই সমর্থন করি না। ফেমিনিজম মানেই যে পুরুষ বিরোধী কবিতা আমাকে লিখতে হবে বা পুরুষদেরকেই আমি আঘাত করব আমার সমস্ত রকম আমার বিরুদ্ধে ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে, সেটা আমি মোটেই বিশ্বাস করি না। আমি মনে করি নারীদের ক্ষেত্রে অনেক সময় নারীরাও নারীদের দ্বারা অত্যাচারিত হয়, সেটা আরো বেশি হয়। নানা রকম মানসিক অত্যাচার একজন নারী আরেকজন নারীর উপর করেন। তো সেই দিক দিয়ে আমি দেখতে গেলে একজন মেয়ে সে যে অবস্থাতে আছে সে যদি লিখতে চায়, তবে তাকে যেহেতু কবি হিসাবে আমি মনে করি একজন কবিকে সবসময় তার সৎ লেখা উচিত। নিজে যেভাবে জীবনটাকে যাপিত করছে সেই যাপিত জীবনের কথা যখন একজন কবি বা সেই অর্থে বলতে গেলে একজন মেয়ে কবি লিখবেন, তিনি যেটা ফিল করছেন, যেটা অনুভব করছেন, যার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে সেটাই তিনি লিখবেন। সেই অর্থে খুব শক্ত ফেমিনিজমের কবিতা আমার কলম দিয়ে এখন অন্তত আর বেরোবে না। আমি আমার আত্মাকে জারিত করে আমি যা ফিল করি, আমার আনন্দ, বিষাদ, দুঃখ, উচ্ছলতা সেসব বোঝাতে আমি আমাকে লিখি। প্রত্যেক মেয়ে কবি হয়তো তাই লিখবেন, সেটাই হবে আসল কবিতা। এই কথাটা যখন বলছিলেন একটা প্রশ্ন আমার মধ্যে এলো যে নারীরাই হয়তো লিখতে গিয়ে এমন অনেক শব্দের কথা আমরা বলবো যে শব্দ ব্যবহার করছে, শুধু নারীরাই নয় অনেক কবির লেখনীতেই ফুটে উঠেছে। যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, যেমন বিধবা, বাজা, এই ধরনের শব্দগুলো রয়েছে। তো এই শব্দগুলো মনে হয় না কোথাও যে আমরা নিজেরাই নিজেদেরকে এই ধরনের শব্দের সম্মুখীন করছি? কি বলবেন? হ্যাঁ, এটা অবশ্যই। বিধবা, বাজা, বেশ্যা এই শব্দগুলি তো একদম নারীদেরকেই উদ্দেশ্য করে লেখা হয়। হ্যাঁ, তো আমরা যদি আমাদের কবিতায় নিজেরাই এই শব্দগুলো বেশি বেশি ব্যবহার করতে থাকি, তাহলে মনে হয় একটু খারাপ লাগে, শুনতে খারাপ লাগে। যে একজন স্বামী হারিয়েছেন, তিনি যদি কবিতাটা পড়েন, বারবার সেখানে বিধবা শব্দের ব্যবহার, যে রমণীর সন্তান হয়নি তিনি যদি বারবার বাজা শব্দটা পড়তে পারেন, অথবা যিনি একজন যৌন পেশায় যুক্ত আছেন, যৌনকর্মী, সেটাও তো একটা পেশা, সেটা সর্বত্র স্বীকৃত। হ্যাঁ, তিনি যদি সেই পেশাটার ওনার পক্ষে বা বিপক্ষে বেশ্যা শব্দটার প্রয়োগটা বারবার দেখতে থাকে, ওনারও একটা এই যে ক্লাসিফিকেশনটা ওনারও খারাপ লাগবে। তাহলে আমার মনে হয় কবিতার ক্ষেত্রে এই সমস্ত শব্দ আমাদের ব্যবহার না করাই উচিত। হ্যাঁ, কারণ কবিরা তো সমাজকে এগিয়ে নিয়ে যান, শুধু কবি নন, লেখকরাই সমাজকে এগিয়ে নিয়ে যান। লেখকরা তাদের লেখায় যা লিখবেন সেটা সমাজের আরো 10 জন মানুষ পড়বে, ওনারা আরো এক ধাপ এগিয়ে যাবে। তো আমার মনে হয় এগুলির এখন একটু পরিবর্তন হওয়া উচিত। একদম সেটাই আমার প্রশ্নটা ছিল, যে হয়তো দেখা যায় যে নিজেরাই নিজেদেরকে কোথাও খাটো করছি এই বিষয়গুলো। আরেকটা কথা, এই যে বর্তমানে কিন্তু কবিতার ধরন অনেকটা পরিবর্তন হয়েছে। যেমন ধরুন এখন এমন অনেক ছোট ছোট কবিতা দেখি, হয়তো যেটা পড়ে 3 লাইন 4 লাইনে কবিতা শেষ হয়ে যাচ্ছে। কবিতার যে আসল নিগুড় যে অর্থ রয়েছে সেটাই হয়তো আমরা উপলব্ধি করে উঠতে পারছি না। হতে হতে হয়তো কবিতাটা শেষ হয়ে গেল। তো আরেকটা সময় ছিল যখন কিন্তু দীর্ঘ কবিতা লেখা হতো। তো এই যে পার্থক্যটা কেন এরকম, কি আপনার কাছে কি মনে হয়? এই যে ছোট কবিতা লেখার মধ্য দিয়ে কি সেই মনের যে অর্থটা সেটা সঠিকভাবে পরিস্ফুট করা যায়? মনের যখন যে ভাব উপস্থিত হবে সেটা যদি 2 লাইনে একজন কবি শেষ করে দেন, তবে সেটা অবশ্যই তার কৃতিত্ব। কিন্তু একজন কবিকে সঠিকভাবে চেনা যায় একটি দীর্ঘ কবিতার মাধ্যমেই, আমার যেটা মনে হয় আর কি। এখন ছোট কবিতা আগেও লেখা হতো, দীর্ঘ কবিতাও লেখা হতো। এখন ছোট কবিতার প্রবণতাটা খুব বেড়েছে, যেটাকে অনুকবিতা বা আমার মনে হয় মাঝে মাঝে এটা পরমাণু কবিতা। অ্যাকচুয়ালি মানুষের তো এখন সময় কম, দীর্ঘ জিনিস পড়ার সময়টাও কম, সেই জন্য কবিরা হয়তো নিজেদেরও সময় কম, উনি ভাবছেন যে এর বেশি হয়তো লোকে পড়বেন না বা এর বেশি আমার লেখার কিছু নেই। তবে আমার মনে হয় একটি সময়কে তুলে ধরতে বা নিজেকে বোঝাতেও কবিদের একটুখানি বড় কবিতা লিখলে একজন কবিকে চেনা যায়। ভাষার প্রতি তার দক্ষতা, তার রূপকের ব্যবহার, যখন তাকে নিয়ে আলোচনা করা হবে, খুব ছোট কবিতায় একজন কবিকে ঠিকভাবে ধরা যায় না।
তাকে বুঝতে গেলে তার অন্তত দু একটি বা একটু বেশি সংখ্যক দীর্ঘ কবিতা, সেখানে কি কি লেখা হয়েছে, কিভাবে তিনি সেই সময়কালকে বিধৃত করেছেন, কি বলতে চাইছেন সেটা সঠিক অর্থে বোঝা সঠিক যায়। অর্থে, কারণ কবিরাই তো ইতিহাসকে ধারণ করেন। একদম। তাই যেমন চর্যাপদ আমাদের বৌদ্ধ ধর্মকে ধারণ করেছে, রামায়ণ মহাভারত আমাদের হিন্দু ধর্মকে ধারণ করেছে, এইভাবে আমাদের কবিগণ যুগে যুগে সময়কালকে ধারণ করেছেন। তো দু লাইনে যে সময়কে বোঝানো যাবে না তা বলা যায় না, একজন কবি বোঝাতেই পারেন। তবু আমার মনে হয় একটু দীর্ঘ কবিতা হলে আমার ভালো লাগে পড়তে। আচ্ছা, তাহলে কি আপনার কথা থেকে যেটা আমার মনে একটা প্রশ্ন হলো, যে তাহলে কি কবিরা মানে যারা পড়বে তাদের দিকে মানে ভেবেই কবিতা লিখবেন, না নিজেদের যে মানে নিজেদের অভিব্যক্তিটুকু প্রকাশ করবার জন্য লিখবেন? আমি মনে করি প্রত্যেক কবি আত্মপ্রকাশ চান, তিনি লিখেন সেটা প্রকাশ করবার জন্যই। তাহলে আমি একদম শুধু জমিয়ে রাখার জন্য কবিতা খুব কম লোকেই লিখে, যারা লিখেন তারা অবশ্যই নমস্কারের যোগ্য। কিন্তু আমরা সবাই যারা কবিতা লিখে আমরা চাই সেটা পত্রপত্রিকায় প্রকাশিত হোক, লোকজন আমার কবিতা নিয়ে বলুক। হ্যাঁ, এটা সবার মনেরই একটা সুপ্ত ইচ্ছা, যেটা খুব সত্য কথা। তো সেই দিক দিয়ে লিখতে হলে আমার কবিতাটা যাতে খুব ভালো হয়, একজন কবির প্রধান দায়িত্ব একটা ভালো কবিতা লেখা। হ্যাঁ, তো সেই ভালো কবিতা মানে এটাতে ভালো একটা মেসেজ থাকবে, ভালো মেসেজ থাকতে পারে, অন্য ধরনের মেসেজও থাকতে পারে, সেটা যাতে অন্যকে ভাবায়। আমি একটা কবিতা পড়ে যদি আমার মধ্যে কোনো বিচ্ছুরণী, প্রাণের কোনো বিচ্ছুরণ ঘটলো না, হৃদয়ের কোনো আকুতি ফুটে উঠলো না, আমি সেই লেখাকে ছুঁতে পারলাম না, তাহলে সেই লেখাটা একটা ব্যর্থ লেখা। আমরা আরো একটা প্রশ্নের পর একটা কবিতায় যাব। আপনার একটা ছোট প্রশ্ন, যে আগে দেখতাম যে মানে রূপকের ব্যবহার, বা আমরা যদি দেখি যে এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, এই যে একটা তাল, ছন্দ, লয় সমস্ত কিছু ছিল কবিতায়। এখন কিন্তু অনেকটা গদ্যরূপ যেটা আমরা বলি, সেরকম মানে ঢালাও লেখা কবিতার মধ্যে আমরা দেখতে পাই। সেই যে রূপকের ব্যবহার, তাল, লয়, ছন্দের ব্যবহার, সেই বিষয়টা কিন্তু এখন অনেকটা হয়তো ধরনটা পাল্টে গেছে। আপনি কি মনে করেন এই বিষয়টিতে? ছন্দের ব্যবহার এখনের এই সময়ের কবিরা খুব কমই করছেন। আমার কবিতাতেও ছন্দ নেই, ম্যাক্সিমাম কবিতাই গদ্য ধর্মী লেখা। তবে নেপথ্যের কারণটা কি? কারণটা হয়তো সেটা আমাদের কিছুটা পড়াশোনার অভাবও রয়েছে, কারণ ছন্দ জিনিসটা জানতে হলে, সঠিকভাবে জানতে হলে অনেক পড়াশোনা করতে হয়। এখনের যে তরুণ তরুণী বা যারা লিখতে আসছেন বা যারা লিখছি আমরা, আমাদের মধ্যে মনে হয় পড়াশোনার অভাব রয়েছে ছন্দ নিয়ে। ছন্দে লিখতে পারাটা ভালো, কিন্তু ছন্দে লিখতেই হবে সেই ভাবাটাও ভুল। হ্যাঁ, একজন মানুষ গদ্যে লিখতেই পারেন। সেই কবিতা যদি একটি কবিতার প্রধান যে লক্ষ্য সেটা হলো পাঠককে ছোঁয়া, স্পর্শ করা, সেই স্পর্শটা যদি কবিতার মাধ্যমে একজন কবি জাগাতে পারেন, তবে তার ক্ষেত্রে ছন্দও যা, গদ্যও যা, দুটোই সমান। আর রূপকের কথা যেটা আপনি বললেন, রূপক তো দিনে দিনে পরিবর্তিত হবে। এখন যিনি কবিতা লিখছেন, তিনি, তার ইচ্ছে হতে পারে আমি আমার লেখায় কোনো রূপক ব্যবহার করব না, আমি একদম সোজা লিখব, সেক্ষেত্রে তার স্বাধীনতা আছে। কিন্তু আমার একটু ব্যক্তিগতভাবে রূপক ভালো লাগে। আমার মনে হয় এই যে সময় কাল চলছে, আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে ইচ্ছে করলেই এই সময়কে কেন্দ্র করেই আমি বহু রূপক সৃষ্টি করতে পারি। একজন কবি যদি ভাষায় তার দক্ষতা না দেখাতে পারেন, তার মনোজগতের যে প্রসারতা আছে, যে জ্ঞান আছে, যে মেধা আছে, সেটার যদি বিচ্ছুরণ না ঘটাতে পারেন, তাহলে তাকে ভবিষ্যৎ মনে রাখবে কেন? ঠিক। আমরা তাহলে আরো একটা কবিতা শুনে নেই আপনার কাছ থেকে। কি শুনবো এবারে? আচ্ছা, আমি একটি কবিতা পড়ছি আমার শুভদ্বীপ প্রহর কাব্যগ্রন্থ থেকে। আচ্ছা। কবিতাটির নাম, জেলার নাম কাচির চুরি। আচ্ছা। এখন যে নদী, পাহাড়, খাদ, অগভীর বন আর রাস্তার কথা বলছি, তাদের জেলা, রাজ্য অথবা দেশের নাম সন্দেহজনক, পিনকোড ভুল, পোস্ট অফিসগুলো জানুয়ারি মাসের কুয়াশায় ঢাকা। এখানকার মাটি, পোকামাকড়, আগাছা সমেত আমি মরে যাব। ব্যক্তিগত উদ্বাস্তু রেখা বরাবর আমার সীমান্ত হাট। কেনা বেচা করিনি কোনোদিন, প্রাণপ্রণে পসরা সাজানোর চেষ্টা করে গেছি। সব কিছুই সস্তা, চড়া রং। মাঝে মাঝে ভোরবেলার দিকে এক তরুণীকে স্বপ্নে দেখি। এই আবছায়া আশ্রয়ের অস্তিত্ব খুঁজে পেতে প্রাণপ্রণে সেই সব হলুদের চারাগুলো খুঁজছে
যা ওর বাবা লাগিয়েছিল কোনোদিন। জেলার নাম কাচের চুরি, পোস্ট অফিস বাঁশের বাঁশি, পিনকোড নিয়ে হারিয়ে গেছি 83 নম্বর, তালপাতার সেপাই। বাহ, অসাধারণ লেখা। ভীষণ ভীষণ ভালো লাগলো। আচ্ছা, লেখাগুলো যখন লেখেন অবশ্যই আপনার তো মানে কোনো না কোনো অনুভূতি, কোনো না কোনো অভিজ্ঞতা, সেই সমস্ত কিছু থেকেই লেখা হয়। কখনো কি সমাজের এই দিকটি পরিস্ফুটিত হয়েছে আপনার অন্তরে, যে যেমন পূর্ণিমা চাঁদে যেন ঝলসানো রুটি, এই বিষয়গুলো যে সমাজের যে এই অবক্ষয়ের দিকগুলো আমরা বলতে পারি, সেগুলো কি আপনার লেখনীতে ফুটে উঠেছে? সেটা একটু বলতে গেলে বলতে হবে যে আমি হয়তো পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি যে কবিতাটি, সেটি উনি যেভাবে লিখেছেন, কবির যে ভাব থেকে লিখেছেন, আমি ঠিক ততটা ক্ষুধার্তভাবে মানে সেভাবে হয়তো লিখতে পারিনি। তবে এ সম্পর্কিত আমার এ ধরনের একটি লেখা, মানে সেই যে অভাব, সেই যে মধ্যবিত্ত জীবন, নিম্ন মধ্যবিত্ত জীবনের যে মানে টানাপোড়েন, সেটা নিয়ে আমি হয়তো লিখেছি। সেরকম আপনি যখন বললেন একটি কবিতা আমার হাতের সামনে আছে, সেটা পড়ছি। কবিতাটির নাম হচ্ছে বল প্রিন্টের ঘর। তাদের বাজারে চড়া ঋণ, বাকি পড়ে আছে স্কুল ফি, দোকানের খরচ, জমে আছে বেঁচে থাকার জন্য না কেনা ঔষধের প্রেসক্রিপশন। সবাই আজ বিকেলে মরে যাবে ঠিক করেছে, কেউ তাই ছাদ থেকে কাপড় আনছে না, বিকেলে ট্রেনের হুইসেল শুনছে না, কাঁদছে, নিস্তব্ধ হয়ে কাঁদছে। ছোট্ট মেয়েটি হঠাৎ দরজা খুলে দিল, অমনি ঝাঁক বেঁধে ঘরে ঢুকে গেল একদল গৃহগামী পাখি। আজ রাতে তারা এখানেই থাকবে। সুতরাং রাতে হলো, খেতে হলো, রাতের বাহুতে দীর্ঘায়িত হলো প্রহরকাল। এই নিবিড় রসিকতা চলতে থাকুক। বাহ, কি বইটার নাম কি আছে একটু? এটা ঝাউবন ও জ্যামিতি বাক্স। আচ্ছা, ঝাউবন ও জ্যামিতি বাক্স, মানে কিভাবে এটার মেলবন্ধন করালেন ঝাউবন ও জ্যামিতি বাক্স? জ্যামিতি বাক্সটা এটা অ্যাকচুয়ালি এটা একটা রূপক। তো জ্যামিতি বাক্সটা আমাদের লাইফকে বোঝাতে দিচ্ছি, মানে আমাদের লাইফটা যেভাবে শুরু হয়, যেমন একটা রুটিনের মধ্যে আমরা সেখানে পড়াশোনা করলাম, আমাদের পেশাগত জীবনে এলাম, আমরা সংসার জীবনে গেলাম, আমাদের ছেলে মেয়ে হলো, বড় হলো, মানে এই যে তারপরে এক সময় আমরা ফুরিয়ে গেলাম, এটাই সেই জ্যামিতি বাক্স। আর তার মাঝখানে হঠাৎ যে আমরা একটু বেহিসাবি কাজ করে ফেলি, যেন একটা সমুদ্রের অচেনা ঢেউ এসে আমাদের নাড়িয়ে দেয়, সেটাই আমাদের ঝাউবন। হয়তো সেটা আমাদের জীবনটাকে পুরো তোলপাড় করে দিল। অনেকগুলো বই আমি দেখতে পাচ্ছি এই সময়, একজন বিশ্বাসের কাছে নত জানো, যেটা আমি প্রথম পড়ছিলাম, ঝাউবন ও জ্যামিতি বাক্স। আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের উদ্দেশ্য একবার দেখাতে চাই, এই ধরনের বইগুলো, অনেকগুলো বই এখানে দেখতে পাচ্ছি একটু। শুভ দ্বীপ প্রহর, শুভ দ্বীপ প্রহর, এই একটি এটা কবিতার বই। হ্যাঁ, এটাও কবিতার বই। দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু দেখাতে চাইছি যে চিরশ্রী দেবনাথের লেখা অনেকগুলো বই রয়েছে, ইতিমধ্যে সবগুলো আমাদের কাছেই হয়তো নেই। পাঠ করো নিভৃতে, এটি যেমন আরেকটি বই, পাঠ করো নিভৃতে, এটি উনি লিখেছেন। উড়িয়ে দিও, উড়িয়ে দিও, আপনি মানে প্রত্যেকটা যে বইয়ের নামগুলো সেটি আমার কাছে ভীষণভাবে মন ছুঁয়ে যাচ্ছে। উড়িয়ে দিও, সোমবার সন্ধ্যায়, এটা লিখেছেন কবিতার বই, এটা হলো সংলাপ। সংলাপ, আচ্ছা। তারা মেঘের মতো, তারা মেঘের মতো, এই একটা বই। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু জানানো যে আসলে আমাদের এই ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরায় বহু গুণী মানুষের সমাবেশ রয়েছে। হয়তো আমরা কারো কারোকে হাতের নাগালে পাই, কেউ কেউ হয়তো আবার আমাদের নাগালের বাইরে। তো চিরশ্রী দেবনাথ অবশ্যই আমাদের রাজ্যের একটা মানে কি বলবো নাম, পরিচিত নাম, আবার কারো কারো কাছে হয়তো অজানা। তো যাদের কাছে অজানা তাদের জানানোর জন্যই এই বইগুলো আপনাদের উদ্দেশ্যে একটু দেখানো। তো এবার যদি আমরা কবিতা থেকে বেরিয়ে একটু অন্যান্য দিকগুলোতে যাই, তো আপনি তো উপন্যাসের কথাও বলছিলেন, তো সেই বিষয়টা নিয়ে একটু শুনি। আমার প্রথম উপন্যাসের নাম সূর্য ছক। তো আমি তো কৈলাসহরেরই মেয়ে, কৈলাসহর আমার বাপের বাড়ি। তো সেই কৈলাসহর এবং বিবাহ সূত্রে আমি ধর্মনগরে থাকি। তো সেই কৈলাসহর এবং ধর্মনগরের যে জনজীবন, তাকেই বিধৃত করেছে আমার প্রথম উপন্যাস সূর্য ছক। তো সেখানে সেটা মূলত এ সময়কেই তুলে ধরেছে, এই সময়ের মানুষদের অবস্থান, বা সেখান থেকে একজন মানুষ যিনি একটু
একটু আলাদা টাইপের, যিনি জীবনটাকে অন্য চোখে দেখেন, অতটা সিরিয়াস হয়ে জীবনকে দেখেন না, জীবনকে একটু হালকাভাবে দেখতে ভালোবাসেন, কিন্তু ঘটনা ঘটান সিরিয়াস। ওই রকমই একটি চরিত্র কালীশঙ্কর, তিনি এই উপন্যাসের প্রধান চরিত্র। তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে বিভিন্ন রকম চরিত্র। সেখানে রয়েছে মনু নদী সংলগ্ন চা বাগানের বর্ণনা, যেটা কৈলাসহরে রয়েছে, এবং কৈলাসহরে আমাদের খাওড়ার বিল বলে একটি জায়গা রয়েছে, সেখানে নৌকা বাইচ হয়। তারপরে কৈলাসহরে আমাদের কলেজ রয়েছে, কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়, যে সবসময় রাজনৈতিক জিনিস নিয়ে খুব তোলপাড় থাকে, সেখানকার ছাত্র আন্দোলন, ছাত্র সংসদ নির্বাচন, সে সমস্ত ঘটনা রয়েছে। সেখানে একজন অধ্যাপিকা রয়েছেন যিনি এই কলেজের সঙ্গে যুক্ত আছেন। এখানে একটি মেঘ নামক মেয়ে রয়েছে, যার বাড়ি যে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায়। একটি মুসলিম মেয়ের কথা রয়েছে, যে কৈলাসহরের আমরা জানি একটি বিরাট অংশ মুসলিম অধ্যুষিত, সেই অংশ থেকে উঠে আসা একটি মেয়ের অফিসার হওয়ার গল্প। তো এই প্রত্যেকটা চরিত্র একটার সঙ্গে একটা মিশে গেছে। ওইটা নিয়ে আমার সূর্যছক উপন্যাসটি, 250 পৃষ্ঠার মতো উপন্যাস। আর আমার দ্বিতীয় উপন্যাস, যেটা হলো মারবেডের শহর থেকে, এটা একদমই এই সময়ের প্রজন্ম, যে তাদের ভিতটা তৈরি হয়নি, তারা খুব সহজে ভেঙে যায়, খুব সহজে সুইসাইড করে ফেলে, খুব সহজে তারা হেরে যায়। তাদের যে বেসটা তৈরি করতে পারছে না তাদের গার্জিয়ানরা বা তাদের অভিভাবকরা, তারা ক্ষুদ্র জিনিসগুলিকে খুব বড় করে ভাবে। যে তাদের যে মনোগত যে সংকট, সেই সংকটটা নিয়ে একদম এই সময়ের স্কুল কলেজ পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে মেয়েদের নিয়েই আমার মারমেডের শহর উপন্যাসটি। আপনি তো সংস্কৃতির একটা পীঠস্থান ধর্মনগরে জন্মেছেন। জন্মেন না, আমি কৈলাসহরে জন্মেছি। কৈলাসহরে জন্মেছেন, এখন তো রয়েছেন ধর্মনগরে। আচ্ছা, দুটোই আমরা সংস্কৃতির পীঠস্থানই বলতে পারি। তো আপনার যে এখন তো শিক্ষকতার সাথেও আপনি যুক্ত রয়েছেন, তো এই যে শিক্ষকতার মানে স্কুলে আপনি পড়ান বলেছিলেন, কতদিন হলো? স্কুলে আমি 2019 থেকে পড়াই। আচ্ছা, তো সেখানে এই যে একাধারে আপনি টিচার, আবার লিখছেন, আবার সেক্ষেত্রে পরিবার সামলানো, কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি? সমস্যা তো মানুষের জীবনে থাকবেই। আমরা যদি সমস্যা বলে নিজেকে গুটিয়ে রাখি, তাহলে আমরা তো কিছুই করতে পারবো না। এটাই সংসার জীবনটা অবশ্যই আমার ব্যক্তিগত জীবন, সেটাতে আমার যা যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই চেষ্টা করব যথাসম্ভব সেগুলির পালন করার। শিক্ষকতায় আমি আনন্দ পাই, শিক্ষকতা খুবই আনন্দের। বলছিলেন আপনি বোধহয় অঙ্ক করে। অঙ্ক আমার খুব প্রিয় সাবজেক্ট। একদিকে অঙ্ক, আবার আরেকদিকে আপনার এই সাহিত্য চর্চা, একেবারে মিলেমিশে একাকার। অঙ্কেও আমি খুব আনন্দ পাই, আর কবিতা লিখেও আমি খুব আনন্দ পাই। দুটোই আমার খুব ভালো লাগে। সাধারণত কিন্তু এই মেলবন্ধনটা আমরা দেখতে পাই খুবই কম। না, আছে। বিনয় মজুমদার, আমাদের বিখ্যাত কবি, প্রয়াত কবি, মানে উনি এখনো ভাস্বর, তিনিও তো সায়েন্সেরই লোক ছিলেন, আবার অসাধারণ সব কবিতা আমাদের জন্য রেখে গেছেন। তো আমার মনে হয় এগুলি একটাকে কোনোভাবেই আঘাতও করে না, আবার মানে জড়িয়ে হয়তো থাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে। কিন্তু আমার সবগুলোই ভাল লাগে, এই শিক্ষকতাটাও ভালো লাগে, আবার এই কবিতা লিখতেও ভাল লাগে। আবার এই যে একটু সময় পেলাম স্কুলে বা কোথাও বসে আছি, ওই সময় এখন তো মোবাইলই সব লেখা যায়, একটুখানি লিখে ফেললাম, মনটা ভালো হয়ে যায়। আপনার পড়াশোনা তাহলে কৈলাসহর? আমার হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা কৈলাসহরে। তারপর আমি আসামে পড়েছি, করিমগঞ্জ কলেজে আমি ম্যাথস অনার্স করেছি। তারপর আসাম বিশ্ববিদ্যালয়ে আমি গণিত নিয়ে এমএসসি করেছি। আপনার ঝুলিতে তো চিরশ্রী বেশ কিছু সম্মান রয়েছে, সেই সম্মানগুলো নিয়ে একটু শুনি। তেমন কিছু সম্মান নয়, আমার এই রাজ্যেরই একটি প্রকাশনা, স্রোত প্রকাশনা, প্রথমে আমাকে একটি পুরস্কার দিয়েছিল। ওদের একটি গল্প প্রতিযোগিতার আয়োজন করেছিল, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। তারপরে তথ্য সংস্কৃতি দপ্তর যিনি অদ্বৈত মল্লবর্মন ছোট গল্প পুরস্কার, সেটা 2009-এ, বলতে গেলে সেটাও আমার একটা মাইলস্টোনই। আমি তো লেখালেখি করতে এমনভাবে গুরুত্ব নিয়ে করি, তখন টুক করে একটা গল্প লিখে পাঠিয়ে দিয়েছিলাম, তো সেটা প্রথম স্থান পেয়েছিল। তারপর যেটা আমাকে খুবই সম্মানিত করেছে, যেটা আমাকে লেখার দিকে আরও বেশি দায়িত্ব বাড়িয়ে দিয়েছে বা লিখতে হবে বলছে, সেটা হলো 2019-এ আমাদের রাজ্যের নিহারিকা প্রকাশনী থেকে দেওয়া তরুণ লেখকদের প্রতি, 40 তরুণ লেখকদের প্রতি যিনি সম্মাননা, সুমিত্রা কর লেখক সম্মাননা। তো সেই সম্মাননাটা আমাকে নিহারিকা প্রকাশনা দিয়েছে।
তো সেটাই আমার। আপনি বলছিলেন যে যে কোভিড পিরিয়ডে আপনি সেই সময় আরো বেশি বেশি করে লেখালেখি সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনি অনেক বেশি করেছেন, সেই সময়টা নিয়ে একটু শুনি। সেই সময়টা নিয়ে তো আমার লেখা আছে, এই যে তারা মেঘের মতো কাব্যগ্রন্থটি, সেটা আসলে এই যে এটা একটা দ্বিতীয় পার্ট আছে, সেখানে সেটা পুরোটাই আমার কোভিড সময়কে বিবৃত করেছে। তো সেখান থেকে আমি একটি কবিতা বরং পড়ি। এটি একটি গুচ্ছ কবিতা, এটার নাম হচ্ছে প্যান্ডেমিকের দিনলিপি। তো সেখান থেকে আমি একটি কবিতা পড়ছি। এমনও তো হতে পারে নিরপরাধ পেঙ্গুলিন পৃথিবী থেকে কুড়িয়ে নিতে এসেছে ছেঁড়া আঁশ। এমনও তো হতে পারে বাদুড়ের দল হতে চেয়েছে মানুষের দস্তানা। এমনও তো হতে পারে সামুদ্রিক বাজার শোধ নেবে বলে পাঠিয়েছে হলদে ঢেউ। এমন যেন না হয় আমরা সব ভুলে গিয়ে নিষ্ঠুর দাঁতে কেটে নেই পশুর হৃদয় যন্ত্র। কত মৃত্যু এলে অবশেষে একটু শান্ত হবে জান্তব কান্না। উৎসব পালনে উদাত্ত হব না কখনো হয়তো, এই যেমন চুপ করে আছো উত্তর কেমন করে দিতে হয় অনর্গল অস্থিরতায়, ভুলেছি সব। আরেকটি পড়ছি ছোট্ট। আমাদের কথা হয়েছিল মহামারীতে, আমাদের সাক্ষীর ভার নিয়েছে এই প্যান্ডেমিক। আমরা কথা বলার ভার পাখিদের দিয়ে নির্ভার থেকেছি। আমরা নিস্তব্ধ হওয়ার অনুভব মহামারী থেকে নিয়েছি। আমাদের শরীর স্পর্শ করে গেছে সমুদ্রের জল হাওয়া। আমাদের প্রিয় আগুন হওয়ার দায়িত্ব নিয়েছে নিষ্ঠুর খবর। আমাদের ব্যথার ইতিহাস খেলো হয়ে গেছে বিশ্বজোড়া অর্থনৈতিক মন্দার কাছে। আমরা ক্রমাগত তুচ্ছ হয়ে গেছি মহামারীর কাছে। বাহ, অসাধারণ। আসলে সেই সময় এই সমস্ত লেখাগুলো মানে অনেকেই হয়তো লিখেছেন সেই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে, মানে কি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যে আমরা অতিক্রম করেছি। এই লেখাগুলো থেকে কিন্তু আমরা বারবার সেই সময়টা নিয়ে অনুপ্রাণিত হতে পারি। আচ্ছা, বর্তমানে যে সমস্ত ছেলেমেয়েরা লেখালেখি করছে, মানে কবিতার জগতে বা যে কোনো সাহিত্যের জগতে আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা তো খুবই ভালো লিখছে এখনের সময়ে। যারা লিখতে আসছে, প্রথমে তো আমি তাদেরকে দেখেই আমার আনন্দ হয়। এই যে বাচ্চা ছেলে মেয়েগুলো, আমাদের ধর্মনগরে প্রত্যেক রবিবারে কথা ও কবিতার একটি আসর হয়। হ্যাঁ, সেখানে আমরা কয়েকজন মিলিত হই। সেই আসরে যারাই কবিতা লিখতে চায় তারাই স্বাগত। সেখানে মাত্র উচ্চ মাধ্যমিক দিচ্ছে, কলেজে প্রথম বর্ষে পড়ছে, সেই সমস্ত ছেলেমেয়েরা আসছে কবিতা লিখতে। হয়তো তারা প্রথমে দুর্বল কবিতা লিখছে, কিন্তু তারা যে লিখতে চাইছে সেটাই তো খুব ভালো, মানসিকতাটা। আর তাছাড়া একদম এখন যারা ত্রিপুরায় নতুন যারা লিখছে খুবই ভালো লিখছে। তাদের লেখার ধরন, তাদের লেখার কথা, তাদের ভাষা প্রকাশের ভঙ্গিমা পুরোটাই আলাদা। আমি তাদেরকে একদম প্রাণ খুলে অভিনন্দন জানাই। ত্রিপুরার মাটিকে তারা একদম গৌরবান্বিত করুক। আমরা যা করতে পারিনি বা করতে হয়তো পারবো না, তারা যাতে সেটা করতে পারে। বাহ, ভীষণ ভালো লাগলো চিত্রশ্রী, এতক্ষণ আপনার সাথে কথা বললাম, অনেক কবিতা শুনলাম। সময়টা আছে আমাদের একেবারে শেষ, তাই আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সেই কামনা করি। দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।